নমস্কার, আপনারা রয়েছেন কবিরের সঙ্গে। আজকে আবারও কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কারণ বিষয়টা অবশ্যই জাতীয় রাজনীতি এবং অবশ্যই রাজ্যের রাজনীতিও। আহ, বেশ কিছু স্পেসিফিক বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতামত আমরা নেব। তার মধ্যে একদম প্রথমে স্পেসিফিক্যালি আমরা যে বিষয়টায় আসবো, আপনারা শেষ পর্যন্ত আমাদের বার্তালাপটি শুনুন, কথোপকথনটি শুনুন। স্যার, এক যুগ ক্ষমতায় আসার এক যুগ পরে কি আস্তে আস্তে চাকাটা একটু ঘুরছে? কারণ দাতিয়া এবং বাকিপুরের যে উপনির্বাচন, সেখানে দেখা গেল বিজেপির ভোট উল্লেখযোগ্যভাবে কমছে। আমরা প্রাথমিকভাবে এই বিষয়টা নিয়ে আপনার মতামত চাইবো। বাকিপুরে 30% ভোট কমলো বিজেপির, এবং দাতিয়াতেও কংগ্রেসই জিতেছিল, কিন্তু বিজেপির ভোট 7% কমে গেল। কি বলবেন আপনি? দেখুন, এটাই হচ্ছে স্বাভাবিক ইতিহাসের গতি। যদি আমরা লক্ষ্য করি, বিজেপি এতদিন ক্ষমতায় ছিলেন সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে নয়, বোধহয় 37 কি 38 39% মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় এসেই তারা দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে আক্রমণ শুরু করলেন একের পর এক সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবনধারার উপর। শিক্ষার উপর আক্রমণ করলেন, সংস্কৃতির উপর আক্রমণ করলেন। কেন্দ্রীয় সরকারের টাকা পেতে হলে পরে নাট্য দলগুলোকে প্রধানমন্ত্রীর গুণগান গাইতে হবে, এই ধরনের নির্দেশও দিলেন। মানুষ খানিকটা হকচকিয়ে গিয়েছিল। আর এই যে প্রচারের আবহে তারা ভেসে গিয়েছিলেন। মেইন স্ট্রিম মিডিয়ার যে অদ্ভুত কাল্পনিক প্রচার, তার ফলে মানুষ বিভ্রান্ত ছিলেন। কিন্তু সেই মানুষের বিভ্রান্তি কেটে গেল যখন তারা লক্ষ্য করলেন যে দেশের যুব সমাজ, তারা এই সমস্ত মোহ থেকে বেরিয়ে এসেছেন। প্রচারকে উপেক্ষা করে তারা তাদের নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। আর সেই লড়াইকে দমন করার জন্য বিজেপি শাসকদের যে নক্কারজনক ভূমিকা, সেটা উন্মোচিত হয়ে গেছে। মানুষ যার ফলে এখন সুযোগ যখন পেয়েছেন, তাদের মতামত দিয়েছেন। এবং আগামী দিনেও যদি না আবার প্রচুর টাকা ঢেলে প্রচুর প্রচার করে মানুষকে একেবারে খুব বিভ্রান্ত করতে পারেন, তাহলে বিজেপির পতনের যাত্রা শুরু বলতে পারি আমি। আচ্ছা, আপনি যখন ইয়াং জেনারেশন জেনজি যাকে বলা হচ্ছে, যার কথা বললেন, একটি মেয়ে, একজন অল্প বয়সী মেয়ে, তিনি বলছিলেন খুব উল্লেখযোগ্য ভাবে, একটি ডিসকোর্স তৈরি হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লব্জে পরিবর্তন আসছে। তিনি ফ্রেন্ডসে নেমে এলেন, মিত্র থেকে। এই যে লব্জে পরিবর্তন প্রধানমন্ত্রীর, ইনস্টাগ্রাম লাইভে আসছেন, একে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে যে, কিছু মনে করবেন না, এইসব শব্দ ব্যবহার করতে আমার খারাপ লাগে। প্রধানমন্ত্রী বা তাদের পরামর্শদাতারা, তাদের একটু বুদ্ধি বিবেচনায় ঘাটতি আছে। মিত্র থেকে ফ্রেন্ডস হলে পরে কি হলো? ওনাই তো বলে বেড়ান হিন্দি হিন্দি হিন্দি। এখন সেই হিন্দি হিন্দি সেখান থেকে পালিয়ে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যুবদের উদ্বোধন করছেন, সম্বোধন করছেন ফ্রেন্ডস বলে। তার ফ্রেন্ডস হতে কি হলো? তারা কি সত্যি ফ্রেন্ডস হয়ে গেলেন? এবং এই সম্বোধন করে উনি যে বক্তৃতা করেছেন, এর থেকে তো লজ্জাজনক কিছু হতে পারে না। হুম, হুম, একজন দেশের প্রধানমন্ত্রী, আমি পোস্ট করেছি, হুম, হুম। তিনি সরাসরি একেবারে পিতৃতান্ত্রিক সামন্ততান্ত্রিক চিন্তার প্রতিফলন ঘটালেন তার ঘোষণায়। যদি কেউ অশোভন কথা বলে থাকে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে নিন্দার যোগ্য। হুম। কিন্তু তিনি সেই অশোভন কথা থেকে ছেলেদের আলাদা করে দিলেন এবং মেয়েদের কত বেশি শালীন শোভন হতে হবে সেই বার্তা দিলেন। এতে তো তরুণ সমাজ আরো ক্ষিপ্ত হয়ে উঠবেন। কারণ এই সময়টা হচ্ছে প্রত্যেক দেশে দেশেই তরুণ সমাজের মুক্তির ডাকের সময়। তারা একে অপরের সহকর্মী, সহযোগী, বন্ধু হিসেবে বাঁচতে চান। পিতৃতান্ত্রিক নির্দেশে মেয়েরা ভালো ছেলেরা খারাপ, ছেলেরা হ্যাঁ একই হীরের আংটি, মেয়েরা কি কাঁচা আংটি, যেসব বলে আর কি বিভিন্ন প্রবাদ, এটা করে তিনি আরো নিজের নির্লজ্জ, মানে তার যতটুকু আবরণ ছিল সেটাকেও তিনি ফেলে দিলেন। স্যার, এবার প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীতে আসবো। মুখ্যমন্ত্রী বললেন, আমি তো ইয়ে ঝাঁকি হে, আহ, ওর বাকি হে, মানে খেলা আরো বাকি আছে, তিনি বললেন। আজকে এনসিপি এর সঙ্গে বৈঠকের পরে স্যার, এ নিয়ে আপনাকে অজস্রবার প্রশ্ন করেছি, কিন্তু ঘটনার প্রেক্ষিতে আবারও করতে হচ্ছে।
আজকে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা যেরকম মুগ্ধ হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তাদের প্রতিক্রিয়া জানালেন, আপনি কি বলবেন? এটাই হওয়া স্বাভাবিক ছিল। এর মধ্যে কোনো রকম বিশেষ বৈশিষ্ট্য আমি তো দেখতে পাই না। আমি বারবার বলছি যে এতদিন ওরা মুখোশ পরে কাজ করছিলেন, এখন মুখোশটা ফেলে দিলেন, জামাটা পাল্টে গেছে, আর সবই এক আছে। এবং সেই জন্যই তাদের এখন মুগ্ধতা দেখাতে হবে, বিজেপি কত ভালো কাজ করছে এসব বলতে হবে। এইসব বলে তারা তাদের যারা সমর্থন করেছিলেন ভ্রান্ত পথের পথিক হয়ে তাদের আরো খানিকটা ধাঁধায় ফেলার চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। কেন, মমতা গোটা দলটাই বিজেপির হয়ে কাজ করেছে পশ্চিমবঙ্গে, এবং সেটা আজকে আর প্রয়োজন নেই, সরাসরি তাই বিজেপি চলে এসছে। এবং মমতার আহ, দলের লোকেরা যারা নির্বাচিত হয়েছেন অধিকাংশই তারা বিজেপির সঙ্গে একেবারে মন্দিরে প্রবেশ করার মতো দৌড়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়ছেন। স্যার, আপনার এই কথার সঙ্গে অনেকবার অসহমত পোষণ করেছে। আপনি যে কবার বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে, কিন্তু সাংবাদিকতার সত্তা থেকে একটা প্রশ্ন আপনাকে আজকে আপনার সঙ্গে সহমত ঈষৎ পোষণ করেই আমাকে করতে হচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্যার যে আবু তাহের এবং খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তিনজন একই জেলার সাংসদ, তারা বললেন যে আমরা এনডিএতেও নেই, আমরা বিজেপিতেও নেই, কিন্তু তারা বঙ্গভবনে বৈঠক চলাকালীন থাকলেন। অর্থাৎ এক্ষেত্রে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস কালীঘাট তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা ভেবে এই অংশটুকুকে নিজের করায়ত্তে রাখলেন এখনো পর্যন্ত? আপনি কি সেরকমই মনে করছেন? একদম তাই। এই সংখ্যালঘুরা, তাকে তো মেসিয়া বানানো হয়েছিল সংখ্যালঘুদের। সংখ্যালঘুরা দলে দলে ভুল পথে গিয়েছিলেন, আজকে তারা উপলব্ধি করছেন। এমনকি মাটির কাছাকাছি যে সমস্ত সংখ্যালঘুরা আছেন তারাও অনেকে আমাকে ফোন করে বলেন, স্যার আমরা কত ভুল করেছি, আপনি আমাদের বাঁচান। এখন প্রশ্ন হচ্ছে যে এটাও কিছুদিন, আবার বলি, আরএসএস পেছন থেকে পুতুল নাচানোর মতো এটাকে নাচিয়ে কিছুদিন টিকে রাখবেন, তারপর দেখবেন হুড়মুড় করে তারা ওই বিজেপি পোষিত কোনো একটি দলের সঙ্গে বন্ধুত্ব করে মিশে যাবেন। এটা ইতিহাসের ধারা, একে অস্বীকার করা যাবে না। স্যার, সংক্ষেপে আরো কয়েকটা বিষয় একটু জানতে হবে। আপনি আরএসএস এর কথা বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এলো। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভটি আজকে আপনি দেখেছেন কিনা আমি জানি না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আমাদের তো ফরেন মানি আসে না, উনি বিদেশ থেকে টাকা নেন না, কিন্তু ওনার ভাইপো আগামীকাল বিদেশে যাওয়ার জন্য যে আহ, ওনার আবেদন তার শুনানি হবে হাইকোর্টে, সম্ভবত বিদেশে যাবেন, টাকা আনবেন কিনা আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা যে উনি বললেন যে আরএসএস তো আমি ভেবেছিলাম প্রতিবাদ করবে, কারণ বিজেপির তো প্রচুর ফ্রন্টাল অর্গানাইজেশন বা অন্যান্য অর্গানাইজেশনে বিদেশে টাকা আসে, আরএসএস ও প্রতিবাদ করলেন। আরএসএস এর ওপর ঈষৎ অভিমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কি বলবেন আপনি? ওই আপনি ছেলেবেলায় যখন বাচ্চারা পুতুল খেলতো, সেই সময় দেখবেন ওই পুতুলের বিয়ে নিয়ে হঠাৎ তারা অনেক অভিমান করতেন ওই খেলার মধ্যেই। এসব এটা তাই হচ্ছে। আরএসএস এর পরিকল্পনায় তিনি সমৃদ্ধ হয়েছেন, টাকা পেয়েছেন। আজকে একটা বিরোধী কথাবার্তা বলে তিনি চেষ্টা করছেন এটা প্রমাণ করতে যে দেখো আমি কিন্তু ভিন্ন। আসলে তিনি যে ভিন্ন নন এটা তিনি অন্তর থেকে জানেন, এবং সবাই জানেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো না কোনো সময় কাজ করেছেন। স্যার, আমার প্রশ্ন, এই রাজ্যের রাজনীতিতে প্রবল দুই প্রতিপক্ষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রবল প্রতাপে রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে বলছেন, মানুষকে বার্তা দিচ্ছেন। আমি আমার চ্যানেলেও পোস্ট করেছি যে পুলিশের কৃপার পরোয়া আমরা করি না, আমরা যদি প্রতিবাদ করতে হয় শুধু পুলিশকে ইন্টিমেট করতে পারি, কিন্তু তাদের অনুমতির কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করছেন, পুলিশের পারমিশন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। কিছুদিন আগে যিনি দু হাতে পুলিশকে নিয়ন্ত্রণ করেছেন, কি বলবেন আপনি? উনি যখন ক্ষমতায় ছিলেন তখন প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের অনুমতি না থাকার জন্য আমাদের আদালতে মুভ করতে হয়েছে, তখন তো উনি একবারে বলেননি। হুম, হুম, আসলে এখন আমরা এই কথাটা বলছি, সেই কথাটা সুর তোকে ধরে নিয়ে এমন একটা অবস্থান নিতে হবে যাতে উনি বোঝাতে পারেন যে আমিও বিরোধী। হুম, হুম, উনি উনি তো সাধারণ মিটিং করতেই দিতেন না, গ্রেপ্তার করে নিয়ে যেতেন। হুম, হুম, অতএব আজকে উনি ক্ষমতার বাইরে
তাই হয়তো এখন তার একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই হুম, হুম। কাজটা তো উনিই করেছেন আগে। ইনি করেছেন ওর নির্দেশে না, উনি করেছেন আরএসএস এর নির্দেশে, সেটা স্পষ্ট। স্যার দুটো বিষয়ে মতামত নেব। আপনি নিশ্চয়ই জানেন স্যার, অমরনাথ সিং নামের একজন প্রমোটার, আমি যদি নামটি খুব ভুল না করে থাকি, দমদম অঞ্চলে তিনি ভয়ংকর অভিযোগ করছেন যে তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছে, এবং ৳৫,০০,০০০ তোলা না পাওয়ার জন্য তাকে ভয়ংকর আক্রমণের শিকার হতে হয়েছে। মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন তিনি, মার খেয়ে পরিবারের লোক ভেবেছেন তিনি আর নেই। এদিকে শরৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে গুন্ডা দমন আইন, গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তোলাবাজি রোখা বন্ধ করা যাচ্ছে না। কি বলবেন স্যার? বন্ধ করার তো কোনো আন্তরিক ইচ্ছা নেই। ওরাও তো চান এটাই চলুক। আপনারা জামা পাল্টে চান, কিছু পাল্টাননি। প্রত্যেকটা পদক্ষেপ যদি আপনারা খুব নিবিড় পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, দেখবেন একই। শুধু একটু মুখের অদল বদল হয়েছে, একটু কেউ ভালো পরিশীলিত কথা বলছেন ইত্যাদি, কিন্তু মৌলিকভাবে তাদের ভাবনা চিন্তা কার্যক্রম একেবারে ফটোকপি অফ তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশন। স্যার আর দুটো প্রশ্ন। চন্দনা বাউরি বিধায়ক সালতোরা বাঁকুড়ার, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিও ক্লিপ। তিনি যেভাবে আশা কর্মীদেরকে, যেভাবে স্বাস্থ্যকর্মীদেরকে বলছেন আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন। অভিযোগ সেই কথায় মর্মাহত হয়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা সরকার নামের ৩৫ বছর বয়সী, মাত্র ৩৫ বছরের একজন আশাকর্মী, তার প্রয়াণ ঘটলো। অসময়ে মৃত্যু ঘটলো। কি বলবেন আপনি স্যার? না, আসলে তৃণমূল বা বিজেপি এরা তো, এদের উৎস রাজনৈতিক জীবন সবটাই তো দুর্নীতির মধ্য থেকে। দুর্নীতি যে সবসময় হাত পেতে টাকা নিলে তা তো না। হুম, হুম। দুর্নীতি হচ্ছে বিভিন্ন কায়দায় সাধারণ মানুষকে বঞ্চিত করে প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যবহার করা, এটা একটা দুর্নীতি, বড় দুর্নীতি। এবং তৃণমূল বিজেপি উভয়ই এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত, শুধু নন সিদ্ধহস্ত। এখন ওদের খানিকটা ভালো মানুষই দেখাবার জন্য একটা গরিব মানুষকে বলা যায়, "এই তুমি চুরি করে চাকরি পেয়েছো, কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই।" এতে তো যাদের আত্মসম্মান বোধ আছে তারা দুঃখজনক ভাবে আত্মহত্যা করতেই পারেন। একজন সৎ গরিব মানুষ, সে যখন কাজ করছে তাকে যদি কেউ বলে তুমি চুরি করে চাকরি পেয়েছো, সে তো আত্মহত্যা করতেই পারে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই জন্য এরা দায়ী, এদের আচরণ, কথাবার্তা। আহ, যারা ভেবেছিলেন ওদের ভোট দিয়ে যে একটু পরিবর্তন হবে, তারা যখন দেখছে আজকে পরিবর্তন হয়নি, তারা তো আরো সাংঘাতিক আত্মহননের কথা ভাববেন যে কি করলাম, তাই হয়েছে। স্যার আপনি কিন্তু ক্লাস অ্যাঙ্গেলটা, ভদ্রমহিলা বিধায়ক তিনি, তিনি তো নিজে একটি সাবঅল্টার্ন ফ্যামিলির ভদ্রমহিলা, তিনি এ কথা কি করে বললেন? আপনি কি ভাবছেন স্যার? দেখুন, কেউ সাবঅল্টার্ন জনগোষ্ঠীর থেকে এলেই যে তার সাবঅল্টার্ন মানসিকতা থাকবে তা তো হয় না। হুম, আমরা হুম। দেখেছি ভারতবর্ষের বুকে রাম কোবিন্দ, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি হ্যাঁ। বোধহয় দলিত সম্প্রদায়, হুম, হুম। দলিত সম্প্রদায় বোধহয়। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন, তিনি এসটি সম্প্রদায়। কিন্তু এরা ওই উচ্চ আসনে বসার পর কি ওদের সম্প্রদায়গোষ্ঠ মানুষের কোন রকম মৌলিক বৌদ্ধিক আর্থিক উন্নতি হয়েছে? ওরা হুম, কখনো হুম। তা নিয়ে কথা বলেছেন? বলেননি। সুতরাং এগুলো দিয়ে খুব বিচার হয় না। এই যে মহিলা মুখ্যমন্ত্রী হলে কি মহিলাদের জীবন যন্ত্রণা উপলব্ধি করেন এবং তার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেন? নেন না। এইসব পদ্ধতি থাকে। এবং এই যারা আজকে এমএলএ হয়েছেন ইত্যাদি, এই একটা টার্মের পর তাদের আবার ছুড়ে ফেলে দেবে। যদি তারা দেখে বিজেপি যে এরা প্রকৃতপক্ষে ওই সাবালটার্ন গোষ্ঠীর মানুষের হয়ে কাজ করছেন, ছুড়ে ফেলে দেবে 2 মিনিটে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। বিকাশ ভট্টাচার্যের টনিক কি কোথাও গিয়ে কাজে লাগছে? আমি আপনাকে বলছি এই কথা কারণ বর্ধমান শহরে, পূর্ব বর্ধমান জেলার জেলা সদর, সেখানে একই দিনে শান্তির শহর বলে পরিচিত ৩টি পার্টি অফিসে সিপিআইএম এর হামলা। একটি আসনের সিপিআইএম, ৫% সিপিআইএম এর ৩টে অফিস হামলা, ৩টে অফিসে ভাঙচুর, ভেঙে দেওয়া এবং দখল করে নেওয়া। পরের দিনই ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ৩টে অফিসই পুনরুদ্ধার, তালা ভেঙে। আমি প্রতিবেদনও করেছি। ভয় ভাঙার মন্ত্র কি কাজ করছে? কি বলবেন স্যার? নিশ্চয়ই মানুষ ভয় ভাঙছে, মানুষ বুঝে গিয়েছেন যে এরা হচ্ছে সব কাগুজে বাঘ। এদের একটু তাড়া করলেই এরা পালিয়ে চলে যাবে জঙ্গলে। সুতরাং সর্বত্রই এখন যেখানেই প্রতিরোধ হচ্ছে সেখানেই ওরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।